স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছে আমি তাজিন খন্দকার। স্পেন বেলজিয়াম ম্যাচে প্লেয়াররাই না খেলে দেখিয়েছেন কোচরাও। দেলাফুয়েন্তের এক সুপার সাব মাত্র 2 মিনিটেই গোল করে বাড়িয়ে দিয়েছেন ব্যবধান। অন্যদিকে পর্তুগাল ম্যাচে গোল করা কেতালার চমক দেখাতে সময় নিয়েছেন মোটে 5 মিনিট। তবে স্পেন ম্যাচ জিতলেও দলের সেরা তারকা লামিন ইয়ামাল গোলের দেখা পাননি। গেল রাতে ফুটবল দুনিয়া দেখলো স্রেফ মিকেল মেরিনো শো, যেখানে লাস্ট মিনিট ড্রামায় বেলজিয়ামের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে সেমিফাইনালের টিকিট কাটলো স্পেন। কিন্তু পিকচার আভি বাকি হ্যায়, কারণ ফাইনালে ওঠার লড়াইয়ে এবার অপেক্ষা করছে ফ্রান্স স্পেনের এক রাইভালরি। ওদিকে ডাই হার্ড ফুটবল প্রেমীদের নজর কাটতে আগামীকালই মাঠে নামছে মেসির আর্জেন্টিনা, যাদের সামনে দীর্ঘ 72 বছর পর কোয়ার্টারে ওঠা সুইজারল্যান্ড। যদিও সুইসরা ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনাকে বধ করার হুঙ্কার দিয়ে রেখেছে, কিন্তু বাঘের ঘরে ঘোঘের বাসা বানানো কি এতই সহজ? একদিকে লিওনেল মেসির বিশ্বজয়ী ম্যাজিক, অন্যদিকে কখনো পিছিয়ে না পড়া সুইসদের অটুট প্রতিরোধ। শেষ পর্যন্ত কার স্নায়ুর জোর জিতবে সেটাই এখন দেখার বিষয়। আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তৈয়ব হাসান শামসুজ্জামান, সাবেক ফিফা রেফারি। আমরা তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যেমনটা বলছিলাম আমি আমার ইন্ট্রোতেও, যে গেল রাতে একটা ম্যাচ হলো স্পেন এবং বেলজিয়ামের ম্যাচটা, এবং সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে শুরুতেই স্পেন কিছুটা খাই থাকলেও পরে 30 মিনিটে এগিয়েও গেছে। এরপরে আবার প্রথমার্ধেই তাদেরকে গোলটা শোধও দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বেলজিয়ামের মতো একটা দল কিছুটা ফার্স্ট হাফে তো চোখ রাঙানি দিয়েছে স্পেনকে। ফার্স্ট হাফে আসলে স্পেনের ভুল ত্রুটি আপনার চোখে কি পড়েছে? ধন্যবাদ। আসলে কোয়ার্টার ফাইনালটা এনিবডিজ ম্যাচ ছিল। সত্যি কথা বলতে স্পেন যেভাবে খেলছিল তাতে করে আক্রমণাত্মক খেলার মধ্যেই তারা ছিল। অপরদিকে বেলজিয়ামও কাউন্টার অ্যাটাক দিয়ে তারাও ফিরে এসেছিল যে লড়াইয়ে, এবং তারা যথেষ্ট মনসিয়ানার পরিচয় দিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে শেষ হাসিটা তা স্পেনের দিকেই গেছে। স্পেন খুবই ভালো খেলেছে এবং তাদের আক্রমণাত্মক ফুটবলকে তারা এগিয়ে নিয়েই তারা সেমিফাইনালের টিকিট কাটতে সক্ষম হয়েছে। একটা বড় চেঞ্জেস ছিল ম্যাচে, যেখানে থিবো কোর্তোয়ার মতো অভিজ্ঞ গোলরক্ষক ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে এরপরে আরেকজন গোলরক্ষককে মাঠে নামানো, এবং তার বেশ কিছু ভুল ছিল। এই ভুলের মানে জায়গাগুলোকে কাজে লাগিয়ে কি স্পেন আর একটু এগিয়ে যাওয়াটা স্পেনের জন্য সহজ হয়েছে কিনা? হ্যাঁ, সেটাও অবশ্য ঠিক, কারণ সত্যি কথা বলতে ফার্স্ট 11-এ যে চয়েসটা থাকে সেটা যখন কিছুটা ব্যর্থই ঘটে, টিম স্পিরিটে কিছুটা হলেও একটু দোটানার মধ্যে টিমকে পড়তেই হয়। এবং থিবো কোর্তোয়া নামটাই কিন্তু অপোনেন্টের জন্য অনেকখানি ভয় ধরা নিয়ে হয়ে থাকে। অবশ্যই সেটাও একটা বড় দিক, কারণ যিনি গোলকে আগলে রাখার মধ্যে পরীক্ষিত, তার অনুপস্থিতি অপোনেন্টের জন্য সত্যি কথা বলতে তাদের কিছুটা সুযোগ কাজে লাগিয়ে দেয় মানসিকভাবে। এরপরে আমরা ম্যাচে ওই যে যেমনটা আমাদের স্টোরিটা আমরা দেখছিলাম, সেখানেও ছিল যে এখানে শুধু প্লেয়াররাই খেলেননি, কোচরাও খেলেছেন, এবং কোচদের সেই খেলায় সুপার সাব হিসেবে মিকেল মেরিনোকে নামানো, এইটা একটা দারুণ মুনশিয়ানার কিনা পরিচয় দিয়েছেন কিনা কোচ লুই দে লা ফুয়েন্তে। হ্যাঁ, এটা আসলে কোচের যে স্ট্র্যাটেজি সেটা আমরা লক্ষ্য করেছি, যে তারা কার পরিবর্তে কখন কিভাবে নামাতে হবে সেটার ক্ষেত্রেও কোচ যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। স্পেনের এই দলটাতে অনেক তরুণ প্লেয়ার, যাদেরকে নিয়ে আসলে সামনের দিনগুলোতে আসা দর্শকরা ভক্তরা দেখতেই পারেন। সেখানে এই মিকেল মেরিনো লাস্ট মিনিটে সবসময় গোল দিয়ে অভ্যস্ত, এবং সে শুধু এখানে না, ইউরোতেও সে এরকম একটা মুনশিয়ানা দেখিয়েছেন। এবার বিশ্বকাপের মঞ্চেও এরকম মুনশিয়ানা, সে ক্লাব ফুটবলেও এরকম মুনশিয়ানা দেখিয়ে যাচ্ছেন। এই যে মিকেল মেরিনোর যে পজিশনিং সেন্সটা, এইটা আসলে স্পেনের এই তরুণ দলটার জন্য সামনের দিনে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? অবশ্যই এখানে একটা সত্যি কথা বলতে, যারা অ্যাটাকিংয়ে থাকেন তাদের বিশেষ একটা ক্ষেত্র তৈরি করে সুযোগকে কাজে লাগানো, সেটা যথার্থই কাজে লাগিয়েছে, এবং এটা অপোনেন্টের জন্য একটা ত্রাস, কখন কিভাবে কোন পজিশন থেকে এসে বলটা শুট অন টার্গেটে যাবে, অর্থাৎ কাঙ্ক্ষিত গোলের নিশানায় পৌঁছাতে পারবে, সেটা তার জন্যে যথেষ্ট একটি অভিজ্ঞতা
তরুণ হলেও সেই ক্ষেত্রে তাকে অভিজ্ঞ বলেই মনে হচ্ছে। এটা অপোনেন্টের জন্য একটা ভীতির কাজ করতে পারে যদি ইংল্যান্ডের সাথে পরবর্তী খেলা। স্পেনের নেক্সট ম্যাচটা আমরা যেটা দেখলাম আজকের এই জয়ের পরে ফ্রান্সের ফ্রান্সের বিপক্ষে সাথে তাদের হবে। একটা বড় একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ ধরাই যায় যে ফ্রান্স স্পেন দ্বৈরথ, এইটা সবাই আসলে দেখার জন্য অপেক্ষা করে। সেই ম্যাচটাতে ফ্রান্স এখন যে অবস্থাতে আছে, এই অবস্থাতে তাদের যে ডিফেন্স, তাদের যে অ্যাটাক, এই শক্তিশালী ব্লকের বিরুদ্ধে আসলে স্পেন কতটুকু নিজেদেরকে প্রমাণ করতে পারবে? আসলে ফ্রান্স আসলে সত্যি কথা বলতে ইন অল রেসপেক্ট তাদের অ্যাটাকিং মিডফিল্ড এবং ডিফেন্ডিং পজিশনে খুবই ব্যালেন্স পজিশনে আছে, খুব ভালো পজিশনে আছে এবং ফ্রান্স উজ্জীবিত বর্তমান প্রেক্ষাপটেও, এটা বলাই যায়। এবং তারাও চাচ্ছে যে সত্যি কথা বলতে ফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে তারা থাকবে। সেক্ষেত্রে স্পেন তাদের যে তরুণ খেলোয়াড়রাও রয়েছে এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীন এবং প্রবীণের যে সমন্বয়কে কাজে লাগিয়ে তারাও তাদের জায়গা থেকে চেষ্টা করবে। তো আসলেই সর্বশেষ ফুটবল যে গোলের খেলা কোথায় কাকে পৌঁছিয়ে নেবে সেটাই এখন দেখার এবং বলার বিষয়। ফ্রান্স স্পেন দ্বৈরথের বাইরে গিয়েও যদি আমরা একটু কথা বলতে চাই যে এখানে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসলে আপনি তো অনেক ম্যাচ পরিচালনা করেছেন, আপনি একেবারে তরুণ থেকে অনেক বয়স্ক প্লেয়ারদেরকেও আপনি দেখেছেন মাঠে লড়াই করতে। সেখানে লামিন ইয়ামালের রিসেন্ট পারফরমেন্স আপনাকে কতটুকু আশাবাদী করে যে লিওনেল মেসির সঙ্গে এখনই তার একটা টক্কর চলছে, নেক্সট লিওনেল মেসি কিংবা নেক্সট সুপারস্টার হিসেবে লামিন ইয়ামালকে কনসিডার করছেন কিনা? হ্যাঁ, সরি, কিলিয়ান এমবাপ্পেকে আপনি কনসিডার করছেন? অবশ্যই এমবাপ্পে সত্যি কথা বলতে তার আর্লি স্টেজ থেকে বর্তমানে সে চৌখস একজন খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হওয়ার জন্য যে ক্ষেত্র, সে অবশ্যই এগিয়ে যাচ্ছে এবং তাকে আমরা কোন পর্যায়ে নিব সময়ই বলে দিবে। কারণ যারা সুপারস্টার হয় তাদের কন্টিনিউশনটা সবথেকে বড় বিষয় এবং পারফরমেন্স ধরে রাখার বিষয়। এমবাপ্পে সেদিকেই ধাবিত হচ্ছে আমার যেটা বিশ্বাস। এবার একটু আগামীকাল যে গুরুত্বপূর্ণ ম্যাচটা, আর্জেন্টিনার ম্যাচ এবং সেমিফাইনালে ওঠার যে লড়াই, সেই লড়াইয়ে আর্জেন্টিনার সামনে এবার সুইজারল্যান্ড, এবং সুইজারল্যান্ড 72 বছর পরে তারা কোয়ার্টার ফাইনালে ওঠার এই কীর্তিটা গড়েছে। লম্বা একটা সময় তারা ওয়ার্ল্ড কাপে এরকম একটা স্টেজ থেকে অনেকখানি দূরে ছিল। সেখানে আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচের আগে তাদের বেশ কিছু প্লেয়ার এমনও কথা বলেছেন যে লিওনেল মেসির বিপক্ষে খেলাটা তাদের কাছে কাইন্ড অফ ড্রিম। সো এই ড্রিমটা তারা ড্রিম কামস ট্রু এরকমই হচ্ছে ব্যাপারটা। তার আগেও কিন্তু তারা আরেকটা হুঙ্কার আর্জেন্টিনাকে দিয়ে দিয়েছে যে তারা আসলে মাঠে জয়ের জন্যই নামবে। জয়ের জন্যেই নামা এবং জিততে পারা, দুইটার মধ্যে ডেফিনেটলি অনেক ডিফারেন্স আছে। সো সুইজারল্যান্ডের জন্য কতটুকু সহজ হবে আর্জেন্টিনাকে চোখে চোখ রেখে লড়াই করাটা? বাস্তবে হচ্ছে যে সুইজারল্যান্ড আসলে 72 বছর পরে এসছে। তারা ওয়ার্ল্ড কাপে খেলেছে বিভিন্ন সময়, কিন্তু এই পজিশনে আসাটার জন্য তাদের অনেকটা সময় ক্ষেপণ করতে হয়েছে, অনেক দিনের একটা আশা নিরাশার জায়গায় আসছে। তো তারপরেও সামনে যখন আর্জেন্টিনা রয়েছে, তাদের টিম স্পিডকে ধরে রাখার জন্য, মনোবলকে সুদৃঢ় রাখার জন্য এই কথাগুলো বলা বলে আমি মনে করি। কারণ আর্জেন্টিনার বর্তমান যে পজিশন, সেই পজিশনে তারা অবশ্যই ভালো অবস্থায় আছে। খেলার কথা বলতে গেলে, সত্যি কথা বলতে, গোলের খেলা ফুটবল, কেপ ভার্দেও কিন্তু আর্জেন্টিনার সাথে চোখে চোখ রেখে লড়াই করেছিল। ইট ওয়াজ রিয়েলি শকিং সারপ্রাইজ। সো এই যে আর্জেন্টিনার সঙ্গে লাস্ট ম্যাচটা আমরা যেটা দেখলাম, সেখানে আসলে আর্জেন্টিনার প্রত্যাশিত পারফরমেন্স যেটা আপনার কাছে কেমন লেগেছে, যে আপনার ব্যক্তিগত অপিনিয়নটা আমি একটু জানতে চাই। আর্জেন্টিনাকে আপ টু দ্য মার্ক আসলেই আছে? সত্যি কথা বলতে তারা লাস্ট ম্যাচ যেভাবে খেলেছে, সেই খেলাটার মধ্যে ইজিপ্টের সাথে সত্যি কথা বলতে তাদের পারফরমেন্স আর্জেন্টিনার জায়গায় তারা পুরোপুরি ছিল বলে মনে হয় না। কারণ অপোনেন্ট তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। ইজিপ্ট চমৎকার খেলা খেলেছে, হয়তোবা শেষ মুহূর্তটা তারা ধরে রাখতে পারেনি, কিন্তু তারা 2 গোলের পিছনে পড়েছিল ইজিপ্টের কাছে। এটা একেবারেই বাস্তবতা যে তারা সেখানে গোলের যে ক্ষেত্রটা তৈরি করতে পুরোপুরি পারেনি, ব্যর্থ হয়েছে।
আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলগুলো আপনি আসলে কিভাবে মেজার করবেন? যে নেক্সট ম্যাচটাও তো সুইজারল্যান্ড, আমরা বলছি যে আন্ডারডগ হিসেবেই সুইজারল্যান্ড মাঠে নামছে, কিন্তু তারপরও এবারের ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ যাদেরকে ছোট দল কনসিডার করা হচ্ছে, প্রত্যেকটা দলই আসলে শকিং সারপ্রাইজ, আমি যেটা বলছিলাম, শকিং সারপ্রাইজ হয়ে আসলে আমাদের সামনে আসছে। সো সুইজারল্যান্ডও ওরকম দুর্ঘটনা যে কোনো ঘটতে পারে, আপসেট আসলে আর্জেন্টিনাকে দিতে পারে কিনা, এবং আর্জেন্টিনার গেল ম্যাচের ভুলগুলো কিভাবে, কোন কোন পয়েন্ট আসলে তাদের শুধরে নেওয়া উচিত? সেখানে যেটা হচ্ছে যে মিডফিল্ডের সাথে তাদের কিছুটা সমন্বয়ের অভাব ছিল ডিফেন্ডারদের, এবং আরেকটি বিষয় যে কোচ যেভাবে খেলাতে চেয়েছেন, হয়তো প্লেয়ারদের মধ্যে সেই সমন্বয়টা কতখানি হয়েছে। কারণ আমরা জানি যে টিম আর্জেন্টিনার সত্যি কথা বলতে কন্টিনিউয়াসলি তারা খেলে আসছে ঠিকই, কিন্তু কিছুটা জায়গায় সমন্বয়ের অভাব আমরা লক্ষ্য করেছি। তারপরে কোচ যে মেসেজগুলো দিচ্ছেন সেগুলো তারা কিভাবে নিচ্ছে বা কিভাবে তারা গ্রহণ করছে এবং সেভাবে খেলছে, সেটার একটা ক্ষেত্র এখানে রয়ে গেছে। আর্জেন্টিনার রক্ষণটা আসলে কতখানি শক্তিশালী হলে পরে সুইজারল্যান্ডকে ইজিলি তারা বিট করতে পারবে? এটা আসলে ম্যাচ টু ম্যাচ এবং বিভিন্ন ক্ষেত্র কাজ করে। তারা যেহেতু একেবারেই সেমিফাইনালের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এবং আর্জেন্টিনা তাদের সক্ষমতাকে যদি জানান দিতে পারে, তাহলে নিশ্চয়ই তারা ভালো পজিশনে গিয়ে ভালো রেজাল্ট করেই তারা নেক্সট সেমিফাইনালে যাবে বলে বিশ্বাস করা যায়। আপনার পার্সোনাল অপিনিয়ন আমি জানতে চাই, এবারের ওয়ার্ল্ড কাপে আসলে আপনি ফাইনালিস্ট কাদেরকে দেখছেন? আসলে সত্যি কথা বলতে ফ্রান্সকে কিন্তু এগিয়ে রাখতে হয়, অবশ্যই ফেভারিট। আর যেহেতু এদিকে ৭২ বছর পরে একটি দল এসছে সুইজারল্যান্ড, মিরাক্কেল কোনো কিছু না হলেই সেই দিকেই সেইভাবেই এগিয়ে যাবে বলে মনে হচ্ছে যেটি। দারুণ। আমরা একটু আপনার কাছে আমার জানতে চাওয়া, বিভিন্ন ধরনের বিতর্ক আসলে রেফারিং নিয়ে হয়ে থাকে, কিন্তু আমাদের আসলে ওভাবে করে রেফারিরা আসলে কেন এই সিদ্ধান্তটা দিচ্ছে, কি কারণে দিচ্ছে, সেটা নিয়েও আমরা আসলে কখনো স্পষ্ট ব্যাখ্যা, স্পষ্ট বিবৃতি পাই না, কিংবা পেলেও আমরা আসলে বুঝতে কতটুকু সক্ষম হই। যেমন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাতে অনেক বিতর্ক, রেফারি কেন এই ধরনের সিদ্ধান্ত, রেফারি কেন এই ধরনের ডিসিশন দিলেন, এবং সেই ম্যাচটার পরে আসলে আমরা আপনার কাছ থেকেও বেশ কিছু ব্যাখ্যা পেয়েছি। কিন্তু এই যে রেফারিদের ব্যাখ্যা, এইটা আসলে ফিফার পক্ষ থেকে কিংবা রেফারিদের নিজস্ব কোনো ব্যাখ্যা দেওয়ার জায়গা তাদের আছে কিনা, যে এই কারণে উনি আসলে এই সিদ্ধান্তটা নিয়েছেন? সত্যি কথা বলতে রেফারিং এমন একটি জায়গা যেখানকার সাথে টিমগুলোর বিস্তর ব্যবধান রয়েছে। রেফারি যে চিন্তায় চেতনায় খেলা পরিচালনা করেন, তাকে একটা বিচারকের আসনে থেকেই পরিচালনা করতে হয়। আমি যদি একটি দলের হই, তাহলে আমার দৃষ্টিভঙ্গি দলীয় চিন্তাভাবনা থেকে আসবে, অর্থাৎ আমার দলের প্রতি যে আবেগ অনুরাগ রয়েছে সেটি কাজ করবে। কিন্তু যিনি বিচার কার্যে থাকেন, তার জায়গাটা একেবারেই, আমি আগেও বলেছি, বিশ্ব মঞ্চে যারা রেফারিং করেন বা বিচার কার্য করেন, তাদের অবস্থানটা কিন্তু কোনো অবস্থাতেই খাটো করতে তারা চান না, অর্থাৎ তারা চান না কোনো বিতর্কিত অবস্থানে যেতে, কিন্তু আইনের মধ্য থেকেই তাদেরকে খেলা পরিচালনা করতে হয়, তাদেরকে গড়ে তোলা হয় এভাবেই। এখানে একটি বলার বিষয়, সেটি হচ্ছে রেফারিং বা বিচার কার্য কিন্তু একটা এথিক্যাল জায়গায় থেকে আসে, এবং এখানে ইতিমধ্যে ফিফার যিনি রেফারিজ কমিটির চেয়ারম্যান এবং অ্যাজ ওয়েল অ্যাজ যিনি বিশ্ব রেফারিংকে যিনি নেতৃত্ব দিচ্ছেন হেড হিসাবে, মিস্টার কলিনা, যিনি বিশ্বের একজন নন্দিত অন্যতম সেরা একজন রেফারি, তিনি স্পষ্টতই বলেছেন যে রেফারিংয়ের বিষয়ে কোনো রকম কথা বলার সুযোগ থাকে না এই দৃষ্টিকোণ থেকে, কারণ রেফারিংকে কন্ট্রোল করবার জন্যে কোনো বডি এখানে কাজ করতে পারে না। তিনি নিজেই বলেছেন যে ফিফা প্রেসিডেন্ট পর্যন্ত এখানে নাক গলানো অথবা কোনো রকম তার ভিন্ন দৃষ্টি এখানে আসার সুযোগ নাই, বিকজ দিস ইজ অ্যাবসলিউটলি একটা এথিক্যাল পার্ট অফ দ্য ফিফা। আমরা ফিফা সম্পর্কে যদি বলতেই হয়, তাহলে ফিফার যে বডি আছে, গভর্নিং বডি, ওয়ার্ল্ড গভর্নিং বডি, ফিফা এক্সিকিউটিভ কমিটি, তার উপরেই কিন্তু আরও একটা কমিটি রয়ে গেছে, সেটি হলো ফিফা এথিক্স কমিটি। তারা কিন্তু মোর পাওয়ারফুল দ্যান ফিফা এক্সো, কারণ আমরা জানি যে বিগত সময়ে ফিফা প্রেসিডেন্ট স্যাক হয়েছিলেন, তাকে
পানিশমেন্ট দেওয়া হয়েছিল এবং সেটা দিয়েছিলেন কিন্তু ফিফা এথিক্স কমিটি। এথিক্স কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ফিফা কিভাবে চলছে, কিভাবে চলা উচিত এবং এই সমস্ত বিষয়গুলো আনএথিক্যাল কোনো কিছু যদি হয় তাহলে অবশ্যই তারা সেখানে তাদের কর্তৃত্ব, তাদের যে দায়িত্ব সেগুলো কিন্তু তাদের জায়গা থেকে নিশ্চয়ই এক্সিকিউট করবেন বলে আমি বিশ্বাস করি। আপনি তাহলে এই সিদ্ধান্তই আমাদেরকে দিচ্ছেন যে রেফারিরা আসলে কোনো পক্ষপাতমূলক কোনো আচরণ তারা মাঠে করতেই পারেন না। ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাইবো, নিশ্চয়ই আপনিও কোনো দলকে সাপোর্ট করেন অ্যাজ আ ফ্যান কিংবা অ্যাজ আ ফুটবল লাভার, সেই ক্ষেত্রে কি কখনো ওই ফ্যান্ডমটা আসলে মাঠে প্রভাব পড়ে কি রেফারিংয়ের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে আমার এখানে সিদ্ধান্ত দেওয়ার আসলে কোনো ক্ষেত্রই নাই। যেটি আপনি বলেছেন যে প্রত্যেকেই তো একটা জায়গা থেকে আসেন, কিন্তু ফিফার যখন অ্যাপয়েন্টমেন্টগুলো হয় তখন কিন্তু নিউট্রাল কান্ট্রি থেকে দেওয়া হয় এবং সেখানে যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটির সম্মান শুধু নয়, ফিফার যে রেফারিংয়ের একটা সম্মানের জায়গা আছে, বিচারকের সম্মানের জায়গা আছে, তারা কিন্তু সেই জায়গা থেকে কাজ করেন। আমারও সুযোগ হচ্ছে ওয়ার্ল্ড লেভেলের ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ চালানোর। আমার কিন্তু কোনোদিন মনে হয়নি যে আমি টিম ইয়েলো, টিম হোয়াইট বা টিম গ্রিন তাদের একটু সাথে থাকি, কারণ বিচারকের আসনে যিনি আসলেই প্রকৃত একজন বিচারক হিসাবে থাকবেন সেই জায়গাটা কিন্তু কোনো অবস্থাতেই কাজ করার কথা নয়। তাকে কাজ হবে এটি যে একটি সুষ্ঠু সুন্দরভাবে খেলা নিয়মের মধ্যে থেকে, লজ অফ দ্য গেমের মধ্যে থেকে পরিচালনা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, দর্শকদের।